রাফেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম চট্টগ্রাম থেকে বলছি। তো আজ আমি আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হলাম। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক পরিচিত আপুর নাম হচ্ছে মরিয়ম। তো ঘটনাটি মূলত আপুর সাথেই ঘটা, আজ থেকে প্রায় হচ্ছে 13-14 বছর আগের ঘটনা এটা। আপুর বর্তমান বয়স 40-এর উপরে হবে। তো আপু যখন উনার তখনও বিয়ে হয়নি, এই সময়ের ঘটনা আর কি বলছি আপনাদেরকে। তো আমি ঘটনাটি আপুর ভাষাতেই শেয়ার করছি। তো চলুন চলে যাই মরিয়ম আপুর ঘটনায়। তো ঘটনা শুরুতে সবাইকে মরিয়ম আপু তার সালাম জানিয়েছেন এবং উনার ছোট ছেলে কিছুটা অসুস্থ, এই জন্য উনি সবার কাছে দোয়া কামনা করেছেন। তো চলুন চলে যাই ঘটনায়। বলছেন মরিয়ম আপু, আমার নাম মরিয়ম। আমি বর্তমানে চট্টগ্রাম জেলার কোন একটা স্থানে থাকি। আমি চট্টগ্রাম শহরেই থাকি, শহরের কোন একটা অঞ্চলে আর কি থাকি। আমি সঙ্গত কারণে আমার ঠিকানাটা বলতে পারছি না। তো আমার সাথে যখন এই ঘটনাটি ঘটে তখন হচ্ছে আমি ছোট একটি চাকরি করতাম, একটি কল সেন্টারে চাকরি করতাম আমি তখন। তো সেখানে চাকরি করার সুবাদে দেখা যেত যে আমার মাঝে মাঝে বাসায় ফিরতে বেশ দেরি হয়ে যেত। কখনো রাতের 8টা, কখনো 9টা বা 11টাও বেজে যেত। অনেক সময় এরকম হতো যখন কাজের চাপ বেশি থাকতো। পরিবারের অবস্থা সেরকম ভালো ছিল না, সেজন্য হচ্ছে এক্সট্রা ওভারটাইম করতাম যেন হচ্ছে কিছু এক্সট্রা টাকা ইনকাম হয় আর সেটা দিয়ে পরিবারকে সাপোর্ট করতে পারি। নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারকে সাপোর্ট করার জন্য মূলত আমি চাকরিতে ঢুকি। তো একদিন এরকম হয় হচ্ছে, সেদিনটি আমার মনে আছে, সেদিনটি ছিল বৃহস্পতিবার। আমি আমার কাজ শেষ করে একটা অটোতে করে বাসায় ফিরি। তো আমি একটা ফ্ল্যাটে থাকতাম, সেই ফ্ল্যাটটা হচ্ছে আমার এক বান্ধবীর ছিল। ওরা এখানে থাকতো না, ওরা হচ্ছে বিদেশে থাকতো। জন্য আমার যেহেতু পারিবারিক অবস্থা ভালো না, সেই জন্য হচ্ছে আমাকে ওদের ফ্ল্যাটে ওরা থাকতে দেয় আর কি। আমি সেই ফ্ল্যাটে থাকতাম এবং সেই ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ করতাম। মূলত আমি ওই ফ্ল্যাটে আমি একাই থাকতাম। তো আমি ওই ফ্ল্যাটে থাকি প্রায় হচ্ছে 3-4 বছরের মতো হয়ে গিয়েছে। তো ওই ফ্ল্যাটের আশেপাশে যারা থাকে আমার প্রতিবেশী যারা ছিল, পাশাপাশি বা উপরে নিচতলায় যারা ছিল, তাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। বিশেষ করে নিচতলার এক আঙ্কেল ছিলেন, আজাহার আঙ্কেল, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তারপর হচ্ছে 4th ফ্লোরের এক আন্টি ছিলেন, আমিনা আন্টি, তো ওনার সাথেও আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তা আমি ওনাদের পরিচয় দিলাম এই জন্য, কারণ হচ্ছে এই ঘটনায় ওনাদের পরিচয় জানাটা খুব জরুরি। তো একদিন হয় কি, আমার ফিরতে ফিরতে মোটামুটি রাতের 11টা বেজে যায়। আমার শিফটিং ছিল সকাল 7টা থেকে। তখন আসলে এরকম শিফটিং এর কোনো ব্যাপার ছিল না, তখন আমাদের যেতে হতো, কাজ করতাম। এরকম ছিল যে আমি চাইলে আমার কাজ বাড়াতে পারবো, ওভারটাইম করতে পারবো, যেন আমি হচ্ছে এক্সট্রা টাকা ইনকাম করতে পারি। তো সেদিন আমার ফিরতে ফিরতে 11টার মতো বেজে যায় রাতের। আর সেদিন হচ্ছে আমার কিছু বাজার সদাইও করা লাগে। আমি হচ্ছে 12 ঘন্টায় শিফট শেষ করি, 7টার দিকে বের হই আমার বাজার সদাই। আর হচ্ছে তখন আমার কিছুটা অসুস্থতাও ছিল, যে এই জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো সেগুলো শেষ করে আসতে আসতে আমার মোটামুটি 11টা বেজে যায়। তো বাসায় ফিরে হচ্ছে ট্যাক্সি থেকে নেমে আমি লিফটের উদ্দেশ্যে যাই। তখন লিফটে বেশ কয়েকবার হচ্ছে আমার ফ্লোর ছিল 6th ফ্লোর। আমি 6th ফ্লোরে হচ্ছে বারবার প্রেস করতে থাকি, বাট লিফট নিচে আসে না। লিফটের লাইট থেকে জ্বলছে কিন্তু লিফটটা নিচে আসছে না। দেখছি যে লিফট 3rd ফ্লোরে গিয়ে আটকে আছে, তো 3rd ফ্লোরে আটকে আছে। তো প্রায় 5-6 মিনিট এভাবে ওয়েট করার পর আমি বেশ বিরক্ত হয়ে যাই। কেয়ারটেকার যে ছিল তাকেও খুঁজে পাচ্ছি না। তো তারপর বিরক্ত হয়ে হচ্ছে আমি পায়ে হেঁটে উঠতে শুরু করি। তো যখন আমি উঠতেছি তখন 4 তলায় হুট করে আসার পর আমি খেয়াল করলাম যে লিফট 4 তলায় এসে খুলে গেল। তো 4 তলায় এসে খোলার পর আমি দেখলাম যে লিফটের ভেতর থেকে আজহার আঙ্কেল বের হচ্ছেন। তো আমি আঙ্কেলকে ডেকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি ভালো আছেন? কি অবস্থা আপনার? কোথায় যাচ্ছেন? আপনার তো এই 4 তলায় কারোর সাথে দেখা করতে আসছেন? আঙ্কেল থাকতেন হচ্ছে 2nd ফ্লোরে। তো 4th ফ্লোরে ওনাকে দেখে আমি চিন্তা করি উনি হয়তো বা কারোর সাথে দেখা করতে আসছেন। তো আমি এই জন্য ওনাকে জিজ্ঞেস করি, কি খবর, আপনি কোথায় যাচ্ছেন? ওনার সাথে আমার যেহেতু খুব ভালো একটা সম্পর্ক ছিল, আমাকে উনি খুব আদর করতেন।
তো হচ্ছে ওনাকে জিজ্ঞেস করার পর উনি আমার দিকে তাকান, কিন্তু ওনার তাকানোটা ছিল বেশ অন্যরকম। মানে নর্মালি উনি এভাবে তাকান না। আর উনি আমাকে যেহেতু খুব পছন্দ করতেন, আদর করতেন, আমার সাথে অনেক গল্প গুজব করতেন, মাঝে মাঝে আমাকে ওনাদের ফ্ল্যাটে নিয়ে যেতেন, আন্টি আর আঙ্কেল একসাথে গল্প করতেন, আমার সাথে চা খেতেন, এরকম করতেন আর কি। তো ওই দিন উনি আমার সাথে কোনো কথাই বললেন না। উনি আমার সাথে কোনো কথা না বলে সামনের দিকে আবার মুখ ঘুরিয়ে যেতে থাকলেন। তো আমি যখন কথা বলছিলাম আজহার আঙ্কেলের সাথে, তখন হচ্ছে পোর্টরি একটু আগে বলেছি যে আমিনা আন্টি থাকতেন। তো বাইরে থেকে আমিনা আন্টি হচ্ছে ভেতর থেকে কথাগুলো শোনেন, মানে বেশ লাউডলি কথা বলছিলাম, কারণ আঙ্কেল তো শুনছিলেন না কথা, সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তো আমার মোটামুটি লাউড ভয়েস শুনে হচ্ছে আমিনা আন্টি বেরিয়ে আসেন, বেরিয়ে এসে আমাকে বলেন, আরে মানে আমি এখানে কি করছো তুমি, কার সাথে কথা বলো? তখন আমি আন্টি বললাম, আন্টি দেখেন না, ওই যে আজহার আঙ্কেল, উনি লিফট থেকে বের হলেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, কোথায় যাচ্ছেন, উনি তো আমার কোনো কথার উত্তরই দিল না। উনি কি কোনো কারণে আমার উপর মাইন্ড করছে কিনা আমি তো বুঝতেছি না, কিছু হয়েছে নাকি আজকে। তখন আন্টি বলে, কি উল্টাপাল্টা কথা বলছো তুমি এসব? তখন আমি আন্টিকে জিজ্ঞেস করি, মানে কি, আমি তো বুঝলাম না আপনি কি বলছেন। তখন আন্টি বললো, কেন তুমি জানো না? আমি বললাম যে কি জানবো, কিসের কথা বলছেন? তখন আন্টি বললেন যে আজকে সকালে মোটামুটি 10টা 10:30টার দিকে হচ্ছে এই আজাহার, মানে উনি তো আর আঙ্কেল বলতেন না, উনি বলতেন যে আজাহার ভাই মানে 6 তলায় তোমার ফ্ল্যাটের ওইখানে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে উনি ফেরার সময় হুট করে লিফট বন্ধ হয়ে যায়। লিফট বন্ধ হয়ে যাওয়ার পর যখন মানে 5-6 মিনিট পরে যখন আবার লিফট চালু হয়, তখন লিফটের তার ছিঁড়ে যায়। লিফটের তার ছিঁড়ে উনি লিফট একদম নিচে চলে যায়, এবং নিচে চলে যাওয়ার পরে ওইটার ভিতরে আজাহার ভাই ছিলেন, এবং উনি সাথে সাথে সেখানে মারা যান। তো এই কথা শুনে তো মানে আমি একদম মানে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই। তো হচ্ছে আসলে লিফট বন্ধ থাকার কারণটা আর কি তখন বুঝতে পারি যে লিফট কেন বন্ধ ছিল, কারণ যেহেতু দুর্ঘটনা ঘটেছে তো লিফট তো রিপেয়ারের প্রয়োজন আছে। তো আমি হচ্ছে তখন অজ্ঞান হয়ে পড়ে যাই। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর হচ্ছে আমিনা আন্টি আমাকে মানে তাদের ফ্ল্যাটে নিয়ে যান। তাদের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমার চোখে মুখে পানি দেন। চোখে মুখে পানি দেওয়ার পর হচ্ছে আমার কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। তো আমার জ্ঞান ফিরে এলে হচ্ছে আমি আন্টিকে বারবার বলতে থাকি যে আন্টি আমার খুব ভয় লাগছে, আমি আমার ফ্ল্যাটে থাকতে পারবো না। তো আমিনা আন্টি বলেন, ঠিক আছে সমস্যা নাই, তুমি আগে খাওয়া দাওয়া করো। তো উনি আমার জন্য রাতের খাবার রেডি করেন। তখন মনে হয় রাতের প্রায় 12:30 বা 1টার কাছাকাছি সময় হবে। তো আন্টি আমাকে বললেন যে ঠিক আছে চলো তোমার ফ্ল্যাটে আমি যাই, তোমাকে পৌঁছে দিয়ে আসি। তো উনি আমাকে পৌঁছে দিয়ে আসার সময় আমি ওনাকে বলি, আন্টি আমি একা থাকতেই পারবো না, আপনি একটু দয়া করে আমার সাথে থাকেন। তো আন্টি বলেন, আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি তোমার সাথে শুয়ে থাকি, তুমি যখন ঘুমাবে তখন আমি উঠে মানে চলে যাবো, সমস্যা নেই। তো এরপর হচ্ছে মানে আমার সাথে আন্টি আমার ফ্ল্যাটে চলে আসেন। তো ফ্ল্যাটে আসার পর হচ্ছে বেশ কিছুক্ষণ আমার সাথেই সেখানে তিনি ছিলেন। তো আমি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর হচ্ছে আন্টি নিজের মতো আমার ফ্ল্যাটের ডোরটা লক করে উনি মানে নিজের ফ্ল্যাটে চলে যান। তো আমার হচ্ছে মানে আমার হুট করে আমার কেমন যেন একটা গরম লাগতে থাকে, মনে হচ্ছে আমার শরীর ঘেমে যাচ্ছে। তো আমি খেয়াল করে দেখি কি হচ্ছে, আমার বেডরুমের চারপাশে হচ্ছে আজহার আঙ্কেল ঘোরাফেরা করছেন। আমি তো দেখে খুব ভয় পাই যে এই ব্যক্তি তো মানে মৃত, উনি কিভাবে আমার রুমে আসবেন। তো তারপর হচ্ছে আমি খেয়াল করলাম যে আজহার আঙ্কেল হচ্ছে তার হাত থেকে কোনো একটা কিছু আমার বেডের নিচে রাখলেন। তো এটা দেখে আমি প্রচন্ড ভয় পাই, এবং ওনাকে জিজ্ঞেস যখন করতে যাবো আপনি এখানে কি করছেন, তখন উনি কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। মানে আছে না ধোঁয়া হচ্ছে হুট করে হাওয়ায় মিলিয়ে গেলে যেরকম দেখা যায়, ওরকম দেখা যাচ্ছিল। তো তারপর হলো কি আমি মানে উঠলাম বিছানা থেকে, উঠে হচ্ছে যেই বিছানার নিচে তাকালাম, আমি দেখলাম যে একটা মানে কাটা হাত সেখানে রাখা, আর হাতটা থেকে সামান্য রক্ত বের হচ্ছে। আমি তো এক চিৎকার দিয়ে মানে মনে হয় অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু আমি তখনই খেয়াল করি যে এটা আসলে আমি স্বপ্ন দেখছিলাম। তো স্বপ্ন থেকে যখন আমি জেগে উঠলাম তখন চিন্তা করলাম, যাক ভালো হয়েছে, অন্তত স্বপ্ন দেখছিলাম, এটা বাস্তব না। কিন্তু আমার সেই ধারণাও ছিল ভুল, কারণ কিছুক্ষণ পর আমি আবার খেয়াল করতে পারি আজহার আঙ্কেলকে। এবার কিন্তু আমি ঘুমাচ্ছিলাম না, এবার আমি সরাসরি আজহার আঙ্কেলকে দেখছিলাম, এবং দেখলাম যে উনি বিছানার নিচে কিছু একটা রেখে এরকম ভ্যানিশ হয়ে গেলেন। তারপর বিছানার দিকে তাকিয়ে দেখলাম যে সেই কাটা হাত, একটা মানে কোন একটা মানুষের ডান হাত কাটা রাখা, এবং সেটাতে ক্রমাগত রক্ত বেরিয়ে যাচ্ছে। আমি এক চিৎকার দিয়ে আমার ফ্ল্যাট থেকে বের হয়ে আমিনা আন্টির ফ্ল্যাটে চলে যাই এবং দরজা ধাক্কাতে থাকি। কিছুক্ষণ পর আমিনা আন্টি দরজা খোলেন। দরজা খুলে উনি বের হয়ে এসে আমাকে বলেন যে কি হয়েছে তোমার, তুমি এরকম করতেছো কেন? তারপরে আমি আন্টিকে সবকিছু খুলে ওই সময় না বললেও হচ্ছে ওনাকে বলি যে আমি একা থাকতে পারবো না আন্টি, আজহার আঙ্কেল আমার ফ্ল্যাটে আছে, আমার খুব ভয় লাগতেছে, আমি আপনার এখানে থাকি আজকে।
তো সেদিন রাতটা হচ্ছে আমি আমিন আন্টির সাথেই থাকলাম, ওনার সোফাতে শুয়েছিলাম। তো উনি হচ্ছে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তো উনি বেশ কিছুক্ষণ পর উনিও হয়তো ঘুম ঘুম পাচ্ছিল না, কিন্তু উনি যতটুকু বলেন যে আমি উঠতে গেছি, তখন দেখলাম যে তুমি শক্ত করে আমার হাতটা আবার ধরে ফেললা। তখন আমি চিন্তা করলাম যে না, তুমি আসলে খুব ভয় পেয়ে আছো, তাই হচ্ছে আমি আর উঠে যাইনি, আমি তোমার সাথেই ঘুমালাম সারা রাত। পরদিন সকালে হচ্ছে আমিন আন্টি যখন নাস্তা বানাচ্ছেন, তখন ওনার রান্নাঘরের টুংটাং সাউন্ডে হচ্ছে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে ওনাকে হেল্প করতে গেলাম, তখন হচ্ছে আন্টি জিজ্ঞেস করে, আচ্ছা মারিয়াম, বলো তো তোমার কি হয়েছিল গতকালকে রাতে। তা আমি ওনাকে সবকিছু মানে খুলে টুলে বলি। খুলে বলার পর আন্টি বলেন যে তুমি আসলে না এই ব্যাপারগুলো নিয়ে একটু বেশি ভাবছো। তুমি বেশি ভাবছো জন্যই তোমার এরকম সমস্যাগুলো হচ্ছে। যদি তুমি এত বেশি না ভাবতে, তাহলে হয়তো বা এরকম সমস্যাগুলো হতো না। তোমাকে আমি বলি কি, তুমি কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত থাকো, আর এই জিনিসগুলো নিয়ে খুব একটা ভেবো না। তো তারপরে হচ্ছে আমি মানে আমার ফ্ল্যাটে চলে আসি। সেদিন আর কাজে যাইনি, মানে শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তো ফ্ল্যাটে ফিরে আসি। ফ্ল্যাটে ফিরে আসার পর হচ্ছে আমি মানে ফ্ল্যাটে আমার বেডরুমটা যখন গুছাতে যাচ্ছি, ঝাড়ু দেবো, তখন দেখি যে বিছানার নিচে একটা মানে কালো একটা ডায়েরি। আমি ডায়েরিটা থেকে বেশ অবাক হই, কারণ আমি নিজে কিন্তু ডায়েরি লিখতাম না কখনো। তো আমার রুমে, আমার বাসায় তো ডায়েরি থাকারই কথা না, তো এই ডায়েরি কোথা থেকে এলো। তো ডায়েরিটা আমি হচ্ছে হাতে নিলাম। হাতে নেওয়ার পরে দেখলাম যে ডায়েরির মানে ফার্স্ট পেজ খোলার পরে দেখলাম যে লেখা আছে এই ডায়েরিটি রাজুর। আমি চিন্তা করি যে রাজু নামের কাউকে তো আমি চিনিই না, তাহলে রাজুর ডায়েরি এখানে কোত্থেকে আসবে। তো হচ্ছে আমি ডায়েরিটা খুলে টুলে দেখলাম যে ডায়েরিটা পুরোটা আসলে ব্ল্যাঙ্ক, কোনো কিছু লেখা নেই ডায়েরিতে। পরে উল্টে উল্টে দেখতে দেখতে যখন ডায়েরি লাস্ট পেজটা দেখলাম, তখন দেখলাম যে এই লেখা আছে এই ডায়েরিটি একটি অভিশপ্ত ডায়েরি। এটা দেখে তো মানে আমার ভয়ে হচ্ছে আত্মা শুকিয়ে গেল। আমি যদিও তখন চিন্তা করতেছিলাম যে হয়তোবা এটা কেউ হয়তোবা শয়তানি করে লিখছে, এরকম কিছু তো সাধারণত হয় না। তো তারপর হচ্ছে আমি রাতেবেলা ঘুমাই। রাতেবেলা ঘুমিয়ে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি যে আমি সেই লিফটে, এবং আমার পাশে হচ্ছে মানে আজহার আঙ্কেল দাঁড়ানো। আঙ্কেল আমাকে বলছেন, মানে আমি তখন বুঝিনি আসলে আমার পাশে কে দাঁড়ানো। আমি একটা অবয়ব দেখতে পাই যে আমার পাশে দাঁড়ানো। উনি আমাকে বলছে, তুমি কি চাও যে হচ্ছে আজহার তোমাকে ডিস্টার্ব না করুক। আমি তখন বলি যে আপনি কে, আপনি কিভাবে জানলেন যে আজহার আঙ্কেল আমাকে ডিস্টার্ব করে, উনি তো মারা গেছেন, উনি কিভাবে ডিস্টার্ব করবেন আমাকে। তখন উনি বলেন যে তোমার কি মনে হয় এই পৃথিবীতে মানুষই আছে শুধু, আর কেউ নাই। তখন আমি বলি যে আপনি কে, আপনি আমাকে কেন এই কথা বলছেন। তারপর সেই লোকটা আমার দিকে ঘুরে তাকায়। তখন আমি খেয়াল করি যে এটা আজহার আঙ্কেলি। ওনার হচ্ছে মাথা একদম ফাটা, রক্তে ওনার পুরো মুখ হাত পা একদম ভরা, এবং অবাক করার ব্যাপার হচ্ছে ওনার ডান হাতটা মিসিং। তো আমি তখন বুঝতে পারি যে স্বপ্নে এই জন্য হয়তো আমি তার ডান হাতটা দেখি। তো তখন উনি আমাকে বলেন যে তুমি যদি চাও আজহার তোমাকে মানে ছেড়ে দিক বা তোমার পিছনে আর না ঘুরুক, তাহলে তোমাকে আমার কথা অনুযায়ী চলতে হবে। আর যদি তুমি আমার কথা অনুযায়ী না চলো, তাহলে আজহার তোমার পিছু কখনো ছাড়বে না, আমি ছাড়তে দেব না। তো তখন হচ্ছে আমি বলি যে না না, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ আমার পেছন থেকে একে সরিয়ে নিন, আমি আর এভাবে বাঁচতে পারবো না। মানে জিনিসগুলো আমার প্রতি এতটা ইফেক্ট করছিল যে আপনার বুঝতেই পারছেন যে আপনি একটা মৃত মানুষকে যখন বারবার আপনার রুমের মধ্যে দেখবেন, বারবার তাকে ফিল করবেন যে না সে আপনার আশেপাশে আছে, আপনাকে কিছু বলতে চাচ্ছে বা আপনার সাথে কিছু একটা করতে চাচ্ছে, আপনার চারপাশে সে ঘুরঘুর করছে, আপনাকে ভয় দেখানোর জন্য বিভিন্ন জিনিসপত্র আপনার আশেপাশে রেখে যাচ্ছে, আপনাদের কেমন লাগবে? আপনারা রাতে ঘুমাতে পারবেন? অবশ্যই পারবেন না, আমি তো পারিনি। তাই হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি বা পরিত্রাণ পাওয়ার জন্য আমি ওই ব্যক্তিকে, মানে ওই আজহার আঙ্কেল যাকে দেখছিলাম স্বপ্নে, তাকে বলছিলাম যে না আমি সবকিছুই করতে রাজি, আপনি বলেন কি করতে হবে। তো উনি তখন বলেন যে তোমার কাছে একটা ডায়েরি আছে না, ওই ডায়েরির 13 নম্বর পেজ খুলবে। ওই ডায়েরির 13 নম্বর পেজে একটা জিনিস লিখা আছে, ওখানে যেটা লিখা সে অনুযায়ী কাজ করবে। তো আমি হচ্ছে 13 নম্বর মানে ঘুম থেকে জেগে উঠি। তখনই ঘুম থেকে জেগে উঠে দেখি, ডায়েরির দিকে তাকাই, দেখি যে ডায়েরিটা খোলা এবং 13 নম্বর পেজই খোলা। এটা দেখে আমি সব থেকে বেশি অবাক হই যে স্বপ্নের মধ্যে দেখলাম 13 নম্বর পেজ, আর 13 নম্বর পেজই খোলা। কিন্তু সব থেকে অবাক করার ব্যাপার, আমি যখন ডায়েরিটা হাতে নিয়েছিলাম প্রথমবারের মতো, তখন কিন্তু ডায়েরিটা ব্ল্যাঙ্ক ছিল, ডায়েরিতে কোথাও কিছু লেখা ছিল না, এমনকি পেজ নাম্বার পর্যন্ত লেখা ছিল না। কিন্তু এখন পেজ নাম্বার লেখা এবং 13 নম্বর পেজ থেকে ভর্তি করে লেখা। ওইখানে লেখা যে তুমি যদি এই সমস্যা থেকে সমাধান পেতে চাও, তাহলে তোমাকে আজহারের ছেলেবেলায় যেতে হবে। আমি ডায়েরিটা খুব আগ্রহ নিয়ে পড়তে শুরু করি যে তুমি এখন যে আজহারকে দেখছো, সেই আজহার কিন্তু
এরকম কখনো ছিল না। সে বেশ বদমেজাজি ছিল, নিজের কাজ নিজের মধ্যেই মশগুল থাকতো এবং কারোর সাথে তেমন একটা কথা বলতো না, কিন্তু কেউ যদি তার সাথে উল্টাপাল্টা কিছু করতো তাহলে সে প্রতিশোধ নিত। এরকমই একদিন আজহার একটা পুকুরের পাশে একটা বড় কুয়া ছিল, সেই কুয়ার পাশে বসেছিল। বসে বসে মুখের মধ্যে আখ গোজা ছিল, আখ খাচ্ছিল। তো এমন সময় তার এক ক্লাসমেট হাসান সেখান দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় তাকে টিটকারি দেয় যে কিরে কি করছিস, বাস নিচ্ছিস নাকি মুখে, এগুলো বলে টিটকারি দেয়। এগুলো টিটকারি আজহার সহ্য করতে পারে না, তাই দুজনের মধ্যে কথার যুদ্ধ চলতে থাকে। সেই কথার যুদ্ধ কখন যে হাতাহাতিতে পরিণত হয় কেউই বুঝতে পারেনি। ভুলবশত আজহার ধাক্কা দেয় হাসানকে। হাসান কুয়াতে পড়ে যায়। কুয়াতে পড়ে সে চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও করে, কিন্তু আজহার কুয়ার মুখে একটি ঢাকনা দিয়ে কুয়াটি বন্ধ করে দেয়। সে চাইলে কিন্তু পারত হাসানকে বাঁচাতে, কিন্তু সে হাসানকে বাঁচায়নি। এখন তোমার কাজ সেই কুয়োর ভিতরে হাসানের মরদেহ পড়ে আছে এখনো অনেক বছর যাবৎ। তার বাবা মা এখনো তাকে খুঁজে পায়নি, কিন্তু সবচেয়ে সমস্যার ব্যাপার তার কোনো জানাজাও হয়নি। তুমি যে কোনো একজন হুজুরকে নিয়ে সেই কুয়ার কাছে গিয়ে হাসানের জানাজা পড়ে আসবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তো আমি যখন এটা পড়ি, এটা পড়ার কিছুক্ষণ পরে এটা পড়ার পর বেশ কিছুটা সময় আমি বেশ অবাক হয়ে বসে থাকি। আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি করবো, আসলে এখন আমার কি করা উচিত। তো তারপর আমি আমার বাবা মার সাথে যোগাযোগ করে বাবা মাকে সবকিছু বলতে যাবো, কিন্তু পরবর্তী চিন্তা করলাম না, বাবা মাকে এটা বললে বাবা মা অনেক টেনশন করবে, তারা তো আর কি করবে। তো বাবা মাকে আর বলিনি। বাবা মাকে না বলে আমি আমিনা আন্টিকে সবকিছু বলি। তো আমিনা আন্টির হাজবেন্ড যে ছিলেন করিম আঙ্কেল, তো করিম আঙ্কেল আমাকে এই ব্যাপারে অনেক হেল্প করেন। উনি বলেন যে আমার পরিচিত এক হুজুর আছে, যেহেতু এরকম তুমি দেখছো আর ডায়েরিটা দেখছো, তো আমার কাছে ডায়েরিটা নিয়ে আসো, আমি একটু দেখি কি লেখা। আশ্চর্যজনক ব্যাপার, ওই ডায়েরিটা যখন নিলাম না, তখন ডায়েরির ভিতরে আর কিছু লেখা নেই। তারপর আমি আঙ্কেলকে বলি যে আঙ্কেল, আমি কোনো রকম চান্স দিতে যাচ্ছি না। তো তখন করিম আঙ্কেল বলে যে ঠিক আছে, সমস্যা নেই, আমার কাছে একজন হুজুর আছে, আমি তার সাথে একটু যোগাযোগ করি, কথাবার্তা বলি, তারপরে আমার গাড়ি দিয়ে না হয় তোমাকে ওইখানের ওই জায়গাতে নিয়ে যাব। তখন আমাকে আঙ্কেল বললেন যে তুমি ওই জায়গাটা চিনবা কিভাবে। তখন আমি তাকে বললাম যে ডায়েরি যখন পড়ছিলাম তখন ওই জায়গার সম্পূর্ণ ঠিকানা দেওয়া ছিল, যেটা আমি এখানে প্রকাশ করব না। তো সেই ঠিকানা অনুযায়ী আমি করিম আঙ্কেলের সাথে সেই কুয়ার কাছে যাই। সেই কুয়ার কাছে গিয়ে দেখি কুয়ার উপরে একটা ঢাকনা দেওয়া, এবং কুয়াটা অনেক পুরাতন। তো সেই কুয়ার কাছে যাওয়ার পর হুজুরকে বলি যে হুজুর, এখানে এরকম এরকম সমস্যা, তো একটু জানাজাটা পড়ে দেন। তো হুজুর কুয়ার মুখ ওপেন করে কোরআন থেকে কিছু আয়াত পড়েন, আর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, এবং একাই জানাজা পড়েন। আর তার সাথে শরীক হয়েছিলেন করিম আঙ্কেল। তো জানাজা শেষ হওয়ার কিছুক্ষণ পর আমার কাছে ফিল হতে থাকে যে আমার যে ব্যাগটা ছিল আমার কাছে, ওই ব্যাগটা বেশ গরম হতে শুরু করে, আমি বেশ তাপ অনুভব করতে পারি। তো আমি যখন ব্যাগটা খুলে দেখি যে আমার যে ব্যাগের মধ্যে যে ডায়েরিটা ছিল, ওই যে ডায়েরিটা আজহার আঙ্কেল রেখে গিয়েছিলেন, ওই ডায়েরিটা আচ্ছা, এখানে একটা কথা আমি আসলে বলতে ভুলে গেছিলাম। সেটা আজহার আঙ্কেল যখন আমার রুমে আমি দেখতাম, তখন আমি দেখতাম যে উনি কাটা হাত রেখে গিয়েছেন, কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারি যে এই ডায়েরিটা আসলে আমি যেখানে পাই সেখানে কাটা হাত আমি দেখেছিলাম। ওটা হয়তো আমার হ্যালোসিনেশন ছিল, কিন্তু আসলে ওইখানে আজহার আঙ্কেল ওই ডায়েরিটাই হয়তো রেখে গিয়েছিলেন, আমি যাকে দেখেছিলাম। আমি জানি না এটা কিভাবে সম্ভব, কিভাবে হয়, এসব আমি জানি না। আসলে আমার মনে হয় আর কি এটাই। তো যাই হোক, যে ডায়েরিটা আমি আর কি দেখেছিলাম, ওই ডায়েরিটা আমি হাতে নিয়ে দেখি প্রচন্ড গরম, এত গরম যে মনে হচ্ছে যে আমার হাত পুড়ে যাবে। তো আমি করলাম কি, ডায়েরিটা নিয়ে ওই ডায়েরিতে পরবর্তী ইনস্ট্রাকশন যেটা লেখা ছিল সেটা ছিল কি, জানাজা পড়ার পর এই ডায়েরিটা যেন ওই ইয়াতে কি বলে কুয়াতে ফেলে দেওয়া হয়। তো কুয়াতে যখন ফেলে দেই ডায়েরিটা, তখন আমার মনে একটা প্রশ্ন জাগতে থাকে যে আচ্ছা, ডায়েরিতে তো লেখা ছিল এটা রাজুর ডায়েরি, তাহলে রাজুটাকে, এটা আমার মনে প্রশ্ন জাগতে থাকে। এরপরে আমি বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আসার পর দেখি যে বেশ কয়েকদিন চলে গেল, সবকিছু নর্মাল। তো একদিন আবার ঘুমিয়ে থাকার পর স্বপ্নে দেখি যে আজহার আঙ্কেল আবার আমার স্বপ্নে আসেন একই লিফটে। আজ ওনার শরীরে কোনো ক্ষত নেই, হাত পা ঠিকঠাক মতোই আছে। উনি আমাকে বলছেন যে জানি তোমার মনে একটা প্রশ্ন আছে, রাজুকে। আসলে কি জানো, রাজু আমি।
আমার নামই রাজু, আমার নাম হচ্ছে মোহাম্মদ আজহার ইকবাল রাজু। আমার নামই রাজু, যে নামটা কেউ সাধারণত জানতো না। আমি নিজের পাপ মুক্তির জন্য তোমার কাছে একটু সাহায্য চাইলাম এবং তুমি সাহায্য করলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই কথা বললেন। এরপরের দিন থেকে হচ্ছে আমার আর কোনো সমস্যা হয়নি। এখন আসলে আমি জানি না যে এই ঘটনা কে কিভাবে নেবে, কারণ হচ্ছে আমাদের ধর্ম অনুযায়ী তো আমরা আসলে আত্মাকে দেখতে পাই না। মৃত্যুর পরবর্তীতে আত্মা তো শরীর থেকে একদম ডিট্যাচ হয়ে যায়, তখন তো আর তার ফিরে আসার কোনো ওয়ে থাকে না। আমরা নর্মালি জানি যে আমরা কারিন জিনের জন্য হয়তোবা এরকম জিনিসপত্র ঘটে থাকে। এখন আমি বলতে পারবো না আসলে যে এটা মানে আমি কি দেখেছিলাম, আর সত্যি সত্যি কি আজহার আঙ্কেলকে দেখেছি নাকি অন্য কিছু, আমি আসলে এটা জানি না। তবে এই ঘটনাটি 100% সত্য, আমার নিজের সাথে ঘটা একটি ঘটনা এটা। মানে এই ঘটনার পর মানে প্রায় 1.5 থেকে 2 বছর এমন হয়েছে যে আমি রাতে ঘুমাতে পারতাম না একা। এবং আমি চাকরি ছেড়ে দিয়ে দিয়ে আমার বাড়িতে চলে গিয়েছিলাম, কারণ আমার পক্ষে থাকাই সম্ভব হচ্ছিল না। এতটুকু মানে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। তো এই ছিল আমার ঘটনা। বিশ্বাস করা না করা হচ্ছে আপনাদের ব্যাপার। তো বিদায়, আসসালামু আলাইকুম। এই কথা বলে হচ্ছে মরিয়ম আপু তার ঘটনাটি শেষ করেন। তো আশা করি আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগছে। তো পরবর্তীতে ফিরে আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও ভূত.com এর সাথেই থাকুন। আমি সিফাত আলম আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Booth.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করতেছি আপনি ভালো আছেন এবং আপনি সবসময় ভালোর দলেই আছেন। তো আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর ভবানীগঞ্জ কোন একটা গ্রামে হবে। আমি গ্রামের নামটা বলতেছি না। তো আমি এখন বর্তমানে ওমানে কর্মরত অবস্থা আছি। তো যে ঘটনাটা আমি বলবো সেটা আমার নিজের সাথেই ঘটা। তো কথা না বাড়িয়ে সোজা ঘটনায় চলে যাই। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ঘটনা শুরু করা যাক। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় আপনার 10 থেকে 11 বছর এরকম সময় হবে, যখন আমি মাদ্রাসায় পড়তাম। মাদ্রাসায় হেফস লাইনে পড়তাম আর কি, হেফসখানায়। তো যখন আমার আব্বুর ইচ্ছা ছিল আমাকে হেফস লাইনে পড়াবে, তো যখন আমি ওই মাদ্রাসাতে যাই, নারায়ণগঞ্জ রায়ের বাগ কোন একটা মাদ্রাসার নামটা আমি বলছি না। তো যখন আপনার মাদ্রাসায় ভর্তি হই, হেফসখানায় ভর্তি হওয়ার পরে আমার কয়েকদিন ভালোই যাইতেছে। তারপর হলো কি আপনার মাদ্রাসায় আমি ভালোই দিনকাল যাইতেছিল। তো আমরা যারা হেফসখানায় পড়তাম তারা এক সাইডে ঘুমাইতো, আর যারা কিতাব লাইনে পড়তো তারা আর কি অন্য সাইডে ঘুমাইতো। তো যখন আমি একদিন রাত্রে ঘুমাইতেছিলাম, মানে পড়াশোনা শেষ করে আমি ঘুমাইতে গেছি, তখন ঘুম প্রায় অনেক সময় হয়ে গেছে, যেরকম রাত্রে 3টা বাজে। তখন হঠাৎ আমি জেগে গেছি আর কি। জেগে যাওয়ার পরে তখন জেগে যাওয়ার পরে আর ঘুম আসতেছে না। তখন দেখতেছি যে কিতাব লাইনের একটা ছেলে, ও দেখতেছি যে মাদ্রাসার যে আমাদের 6 তলার উপরে আর কি, 6 তলার উপরে দেখতেছি যে ও ওখান থেকে রুম থেকে বের হয়ে যাইতেছে। তো আমি যখন এটা দেখি, দেখার পরে আমি ওর 2 মিনিটের মধ্যে ওরে দেখি যে ও বের হয়ে গেছে আর আসতেছে না। তারপর আমি কি করলাম, আমি মশারি থেকে যখন বের হইতে যাব, তখন আমার সাথে ওর নাম কাদের। তো কাদের ভাই আমাকে বলতেছিল যে তুই কই যাইতেছিস? আমি কইতেছি যে এই কিতাব লাইনের একটা ছেলে, ও বাইরে গেছে, এত রাত্রে ও বাইরে যায় কি করতেছে, আমি একটু দেখি। তখন ও আমাকে বলতেছে যে তুই সাহস করছিস ঠিকই, তবে তুই বাইরে এখন যাইস না, এটা সমস্যা হবে। তো আমার তো ঘুম আসতেছে না, ও আমাকে যাইতে দিতেছে না। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে
ও অনেকক্ষণ হয়ে গেছে, ও আসতেছে না। তারপর যখন আপনার ফজরের আজান দিছে, ফজর আজান দেওয়ার পরে সবাই মসজিদে গেছি নামাজের জন্য। নামাজ টামাজ পড়া শেষ। তারপর আমি দেখতেছি যে ও স্বাভাবিকই আছে। যে ছেলেটাকে আমি রাত্রে দেখছি যে বাইরে বের হয়ে গেছে, ও স্বাভাবিক ভাবে হাঁটাচলা করতেছে, পড়াশোনা, সকালে আপনার ব্রেকফাস্টও করছে, সবকিছু স্বাভাবিক ভাবে করতেছে। তারপর আপনার 1-2 দিন কেটে যায়। কেটে যাওয়ার পরে একদিন আবারও রাত্রে ঘুমাইতে গেছিলাম পড়াশোনা শেষ করে। তো তারপর দেখি যে ও আবারও বের হইতেছে। তখন আমি এটা দেখার পরে আমি ওই দিন উঠে আপনার দরজা পর্যন্ত গেছিলাম। যাওয়ার পরে দেখতেছি যে ও আপনার 6 তলার উপরে বাইরের সাইডে একটা আপনার সিঁড়ির এখান দিয়ে একটা ব্যালকনি থাকে, তো ব্যালকনির ওখানে ও দাঁড়ায় রয়েছে। তো দাঁড়ায় থাকার পরে আমি বিষয়টা অনেক প্রচুর বাতাস হইতেছিল ওই সময় আপনার বাইরে। ও দাঁড়ায় রইতেছে, দাঁড়ায় দাঁড়ায় কি জানি বিড়বিড় করতেছিল আর কি। তো এটা দেখার পরে আমি ওখানে ওর পিছনে যায় দাঁড়ানোর পর কি ভাষায় কথা বলতেছে আমি ওইটা জানি না। আর আমি আপনার তারপর কি মনে করে আমি আবার ভিতরে চলে আসছি। ভিতরে যখন আসার পরে আপনার ও জানছে কিনা আমি সেটা তখন জানি না, তবে তার আরো কয়েকদিন পরে আবার সেম কাহিনী আর কি। সেদিন রাত 3টা না, সেদিন রাত 3:30টার মতো বাজতেছে। তো 3:30 বাজে দেখতেছি যে ও উঠে আবার বাইরে যাইতেছে। বাইরে গেছে, আমি এবার কি করছি, আমি আবারও উঠছি। আজকে ও কি করে পরে আমি থামাবো আর কি। তো আমি রুম থেকে বের হয়ে গেছি, সিঁড়ির এখানে আসছি। ও দেখতেছি যে মনে হয় যে আমার অপেক্ষায় ও ছিল আর কি। তো ও দেখতেছি যে সিঁড়ি ভেঙে উপরে যাইতেছে, ছাদে যাইতেছে আর কি। তো যখন আমি এটা দেখছি আমি ওর পিছনে এসে যে ও ছাদে যাইতেছে কি লেগে আমি ওরে ডাকছি। তো ডাকার পরে যে ও আমার কথা শুনতেছে না, ও সামনে যাইতেছে। যাওয়ার পরে আমি যখন ছাদের যে একটা গেট থাকে ওই গেটের ওখানে যা দাঁড়াইছি, দাঁড়ানোর পরে দেখতেছি যে ও ছাদের যে পাশে একটা টাঙ্কি থাকে আর কি পানির, ওই টাঙ্কির ওখানে ও দাঁড়ায়া আপনার এই যে হাত দুইটারে একদম মেলা আর কি, যেভাবে আমরা বাতাস টাতাস খাই আপনার কোনো জায়গায় যাইলে ওই রকম ভাবে ও দেখতেছি যে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায়া আপনার ওর মাথা যেটা ওটা উপরের দিকে, হাত দুইটা এইভাবে মেলে দিছে আর কি পাখির ডানার মতো। তো মেলে দেওয়ার পরে ও আমার দিকে তাকাইছে। ওর তাকানিটা মানুষের একটা তাকানি থাকে, যেরকম আপনার একজনের দিকে তাকাইলে যেভাবেই হোক ওইটা এতটা ভয়ঙ্কর লাগে না। আমি দেখছি যে ও যখন তাকাইছে আমার দিকে, ওর তাকানিটা আমার কাছে এতটা ভয়াবহ মনে হইতেছে যে আমি ওখানে থাকতে পারতেছি না, আর আমি নিচে নেমে আসতে পারতেছি না। তো আমি চিল্লানি দেওয়ার চেষ্টা করছি, তা আমি চিল্লাইতেও পারতেছি না। আসলে আমি তখন বুঝতেছি না যে বিষয়টা কি হইতেছে। তো যখন এরকম হইতেছিল আপনার তার কতক্ষণ আমি এখানে ছিলাম জানি না, তবে আজান দিছে আমি ওটা শুনছি। তো যখন আজানটা দিছে, দেওয়ার পরে স্বাভাবিক সবকিছু হয়েছে। হওয়ার পরে আমি উপর থেকে নিচে চলে আসছি। নিচে আইসা দেখতেছি তো সবকিছু স্বাভাবিকই আছে, আর কাউরে কিছু বলি নাই। তো এই ঘটনাটা আপনার আমাদের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল উনি জানছে। জানার পরে ও হুজুর আমাকে নামাজের পরে বলতেছে যে উসমান, আমার মাদ্রাসার নাম ছিল উসমান, আমাকে বলছে যে উসমান তুমি একটু থাকো আর সবাই চলে যাও। তো আমি বুঝতেছিলাম না যে হুজুর আমার কি লেগে এখানে থাকতে বলছে। তো যখন আমি ওখানে, হুজুর আমাকে একাকিত্ব ভাবে কিছু বলছে যে তুমি যে প্রথম একবার সাহস করছো সারছে, দ্বিতীয়বার তুমি ওর পিছনে যা দাঁড়াইছো, তাও তুমি কি জানো ওকে, আর তৃতীয় দিন তুমি একবারে ওর ছাদে গেছে, ছাদে তুমি ওর পিছে পিছে গেছো। তবে তোমার ভাগ্য ভালো যে ও তোমার কোনো ক্ষতি করে নাই,
ও মাদ্রাসার ছাত্র হিসাবে ও তোমার কোনো ক্ষতি করে নাই, আর নেক্সট টাইমে তুমি এরকম কিছু করবা না। তো আমি হুজুরের কাছে মাপ টাপ চায়া ওই ভাইয়ের কাছে ও মাপ চাইছি, এটা কিন্তু কেউ জানে না। তখন আমি, হুজুর আর আপনার ওই ছেলেটা কিন্তু একটা মানুষ না, তবে ও একটা জিন। তো তারপরে আপনার অনেক দিন কেটে যায়। তখন আমরা সবাই আপনার মাদ্রাসার ছুটিতে আমরা বাড়িতে চলে আসি কোরবানির ঈদের। তো আমি দ্বিতীয়বার যখন মাদ্রাসায় আবার ব্যাক করি কোরবানির ছুটি কাটায়া, ব্যাক করার পরে আপনার ওই ছেলেটা আর আসে না। মাদ্রাসা থেকে যাওয়ার পর ওই ছেলেটা আর আসে নাই। তো আমারও কিরকম জানি আপনার মন বইতেছে না। তো আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে আমার আম্মু আব্বু সবাই অনেক কানাকাটি করতেছে যে তুই কিল্লিগা মাদ্রাসা পড়াশোনা করস নাই, কিল্লিগা ছাড়া এসোস। আমার আম্মু বলতেছিল যে আমি বিষ খাবো, এই তোরা মাদ্রাসায় দিছি, তুই মাদ্রাসায় পড়বি। তো আমি এসব কথাবার্তার কোনো কানে নিতেছিলাম না আর কি। তো একটা পর্যায়ে কি হলো, আমি নিজে নিজে যায়া আরেকটা আমাদের এলাকায় আলিয়া মাদ্রাসা আপনার ইবতেদায়ী বলে, ওইটা লক্ষ্মীপুরে একটা ইবতেদায়ী মাদ্রাসাতে আমি ভর্তি হয়েছি পঞ্চম শ্রেণীতে। যখন ভর্তি হয়েছি তখনও সবকিছু স্বাভাবিক। আপনার একদিন রাত্রে আর কি, আমি আবার একজন স্যার ছিল, ওনার কাছে আমি আবার রাত্রে প্রাইভেট পড়তাম। তো আমার ফ্যামিলিটাতে খুবই নারাজ ছিল, তারা চাইছিল যে আমার হাফেজ বানাবো, একজন বড় আলেম বানাবো, আর আমি ওটাতে কান দিই নাই, বা আমার মাদ্রাসাতে কেন জানি না মন বুঝতেছে না। তো তারপরে আমি যখন আপনার প্রাইভেট পড়া শেষ করে আমি রাত্রের 11টা বাজে যখন আমি বাসার দিকে আসবো বাজার থেকে, মানে ওই যার কাছে পড়তাম সে তার দোকানের ভিতরে আমাকে পড়াইতো। তো যখন আমি আপনার বাসার দিকে আসবো, আমাদের ওইখানে একটা জায়গা আছে, নাম হচ্ছে আপনার ওটাকে হাজিগো কোনা বলে আর কি, যেটা 3 রাস্তার মোড়। ওই কোনাটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা, এখানে আর অনেক আগে অনেক ঘটনা ঘটছে। তো যখন আমি আসতেছিলাম আন্দার, আমি বাজার থেকে একবার রাস্তাতে নামতেছি, বাড়ির রাস্তাতে, আবার 3 পা পিছে আমি আবার ব্যাগ চলে যেতেছি, কেন জানি না আমার হঠাৎ ভয় লাগতেছে। তো এরকম যাওয়ার পরে আমি একবার সাহস করে চলে আসছি, মানে আমার কাছে কোনো লাইট নাই, কিছু নাই, আন্দারেই চলে আসছি। তো যখন ওই আপনার 3 রাস্তার মোড়ে আসলাম, আসার পরে কি হয়েছে যে আপনার হঠাৎ করে দেখতেছি যে আমি আর মানে সাইকেল আমার চলতে হচ্ছে না, আমি হ্যান্ডেল চাপতেছি, তবে আমার সাইকেল সামনের দিকে যাইতেছে না। তো এই বিষয়টা যখন হওয়ার পরে আমার তো মাথার ব্রেনে কোনো কাজ করতেছে না যে এটা কি হইতেছে আমার সাথে। তখন আমি আচমকা দেখতেছি যে একটা বিদ্যুৎ চমকানোর সাথে ওইখানে আবার একটা তাল গাছ ছিল, আপনার কবরস্থানের তাল গাছের পিছনে আবার কবরস্থান ছিল আর কি ওইখানে। তো আমি দেখতেছি যে তাল গাছের গোড়ায় আপনার কোন একজন বসে আছে, এরকম ভাবে বসে আছে যেরকম মানুষ আপনার মাথাটারে নিচের দিকে দিয়ে ও বসে আছে। তো আমি দেখতেছি যে ও সাদা কাপড় একটা পরেছিল আর কি। তো আমি যখন এটা দেখার পরে মানে নিজের ভুল মনে করছিলাম যে এটা কি। তারপর আবার বিদ্যুৎ যখন চমকা দিচ্ছে তখন দেখছি যে ওই অবয়বটা এখন উঠে দাঁড়াইছে, রাস্তায়ও কেউ নাই, উঠে দাঁড়াইছে আমার দিকে, এরকম ভাবে তাকাইতেছে যে আমাকে এখনই সে খেয়ে ফেলবে আর কি, এরকম একটা অবস্থা। আর পাশেই আপনার হিন্দু বাড়ি ছিল, রাস্তার পাশে হিন্দু বাড়ির সাইডে আপনার আবার তাদের যে একটা চিতা বলে, ওইখানে তারা মারা গেলে তাদেরকে মানে যে আপনার মাথার ভিতরে কি করে মানে একটা ডান্ডা মানে মাথার ভিতর দিয়ে একদম ঢুকায়া তারপর তাদেরকে ওখানে মানে কবর দেওয়া হতো আর কি মাটির ভিতরে। তো ওইটাও সাথে ছিল। তো সবকিছু মিলে অনেক ভয় পাইলাম। ভয় পাওয়ার পরে আমি আল্লাহ গো আর মা গো বলে এরকম একটা দৌড় মারি। মানে দৌড় দেওয়ার পরে আপনার আমাদের জায়গাটার নাম হচ্ছে, যখন বাড়ির রাস্তাতে ঢুকে গেছি ওইখানে আবার একটা দোকান আছে, ওটার নাম হচ্ছে খালপাড় আর কি।
ওই জায়গাটা, ওখানে খাল আছে, খালের সাইডে দোকান আছে। তবে আমার আমি যতদিনই দেখছি আপনার ওই দোকানটা 12টা-1টা পর্যন্ত চালু থাকে, কিন্তু ওই দিন চালু ছিল না। তো বিষয়টা আমি আরো বেশি ভয় পাইছি। ভয় পাওয়ার পরে আপনার আর কিছু না ভাইবা সাইকেল মনে করেন না ওই দোকানের সামনে যখন রাখছি, রাইখা আমি পাড়ের দিকে এরকম একটা দৌড় দিছি ভাই। দৌড় দেওয়ার পরে এক দৌড়ে আমি বাসায় চলে আসছি। বাসায় আসার পরে আপনার এরকম একটা আর কিছু হয় নাই, যাক হয় না। তারপর আমি ওর স্বপ্ন দেখতাম যে আপনার জ্বালানা বেদ করে ওর হাত দুইটা ঢুকাই দিয়ে শুধু মানে আপনার খাটের উপর খুঁজতেছে আর কি। হয়তো আমাকে ভয় দেখানোর জন্য এরকম করতেছিল আর কি, তখন আমার এটা মনে হইতেছে। তারপর আমি এটা আমার আব্বু আম্মুরে জানাইছি, জানানোর পরে বিস্তারিত সব বলছি। যখন বলছি তখন আমার আব্বু আম্মু আপনার আমাদের এলাকায় একটা হুজুরের কাছে নিয়ে যায়। উনি কবিরাজ ছিলেন। যখন ওনার কাছে নিয়ে গেছেন, নেওয়ার পরে আপনার উনি আমাদের এলাকাতে বলে হাল খোলায় আর কি। উনি হাল খোলাইছে। হাল খোলানোর পরে উনি বলতেছে যে ওর সাথে একটা পরী আছে, মেয়ে পরী। ও কোনো ওর ক্ষতি করবে না, পরীটা অনেক শক্তিশালী, তবে ওর কোনো ক্ষতি করবে না, ও সবসময় সাথেই থাকে। তো বলে এটা ওর লগ লিখে কিভাবে, ও যখন মাদ্রাসা পড়ছিল তখন ও যখন কোরআন তেলাওয়াত করতো রাত্রেবেলা, তখন ওই পরীটা ওখানেই থাকতো। তবে ওর কোরআন তেলাওয়াত একটু ওর ভালো লাগছে। মানে আমি এমনিতে যখন কোরআন তেলাওয়াত করি আপনার একদম চিকন সুরে আমার কোরআন তেলাওয়াতটা হয় আর কি। তো ওই পরীটার ভালো লাগার পরে ওই পরীটা ওর পিছু নিয়েছে, তবে ও কোনো ওর ক্ষতি করবে না। আর যেই অবয়বটা দেখছে ওইটা আপনার ওই যে মাদ্রাসায় যে ছেলেটা ছিল আর কি, পড়াশোনা করতো, ওই ছেলেটার আত্মীয় আপনার এখানে আমার পিছু করতে করতে আমাদের এলাকায় চলে আসছে। আর এলাকায় আসার পর ওই জায়গা মতোই আমাকে ভয় দেখাই দিছিল। তো অনেক দিন কেটে গেল আপনার আমি ওইখান থেকে আপনার পিএসসি দিলাম, ক্লাস 5 পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার পরে আমি যখন 6-এ উঠি তখন আমি স্কুলে ভর্তি হই, কেজি স্কুল। তখন 6-এও আর কোনো কিছু হয় নাই, এরকম কিছু স্বাভাবিকভাবে যাইতেছিল। হুজুরে কিছু ফর্মুলা দিছে, তাবিজ তোমার দিছে। তো যাওয়ার পরে একটা সময় যখন ক্লাস 7-এ উঠছি, 7-এ ওঠার মাঝামাঝি সময় আমার আব্বু আমার একটা ফোন কিনে দিয়েছিল আর কি, অ্যান্ড্রয়েড ফোন। আগে আপনার বাটন ফোন ছিল। তখন আমি আর যে উদয় ভাইয়ের সরাসরি লাইভে, সরাসরি রেডিওতে আমি তার বৌদ্ধিক ঘটনাগুলো শুনতাম আর কি। তখন থেকে যখন মোবাইল কিনে দিয়েছে তখন থেকে আমি আপনার ঘটনাগুলো শুনি। তো এরকম প্রতিদিন রাত্রে আমি শোয়ার সময় কানে হেডফোন দিয়ে আপনার ঘটনাগুলো শুনতাম, উদয় ভাইয়ের ঘটনাগুলো শুনতাম। যখন আপনার এই যে একদিন রাত্রে আমি কি করছি, ভূত এফএম শুনছি। শোনার পরে আমি রাত্রে তখন 3টা বাজে আর কি, তখন লাইভ শুনতে না পারলেও আমি ডাউনলোড করে শুনতাম আর কি। তো 3টা বাজে আগেও এরকম হয়েছে। আর আমার ওই ঘটনাটা ঘটার পরে যে আমার সাথে পড়ে আছে, আমি আর কিছুতেই ভয় পাইতাম না, কোনো কিছুতেই ভয় পাইতাম না। রাত্রে যত রাইতে হোক আমি বাজারে চলে যাইতাম, এখানে চলে যাইতাম, মানে একা একাই চলে যেতাম। আমার ভিতরে ভয় ডর বলতে কিচ্ছু ছিল না। তো একদিন রাত্রে 3টা বাজে আমি তখন ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যাওয়ার পরে আপনার ওয়াশরুম থেকে আসার পরে শুইছিয়ারই কেন জানি না আমার ওই দিন ঘুম চলে আসছে। ঘুম আসার পরে আমি দেখতেছি যে আমার ছোট ভাই আমার পাশেও দেখতেছি ঘুমাইতেছে। আর ওর কখনো এত শক্তি হবেও না যে আমার গলা টিপে ধরবে। হঠাৎ দেখতেছি যে আমার ছোট ভাই সে আমার গলা টিপে ধরছে। গলা টিপে ধরার পরে আমার কাছে যে এরকম মনে হয়েছে যে মানে কোনো এত শক্তি ওর শরীরে কি কই থেকে আসছে ভাই আমি নিজেও জানি না। নর্মালি আপনার ওর গায়ে এত শক্তি থাকার কথা না। তখন ওর বয়স ছিল প্রায় 12 বছরের মতো। তখন আমি মানে
মানে জোর জবরদস্তি অনেক হয়েছে, যে আমি নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছি, ও আমার হাতে, তারপর আমার বুকে, গলায়, সব জায়গায় খামচে দিয়ে দিছে। ওর নখগুলো এতটা বড় ছিল আর কি। একটা বিভৎস হাসি দিছে আর কি, যেটা অনেক ভয়ঙ্কর একটা হাসি। যখন আমি অনেক জোরে চিল্লাইতে চাইতেছি আর কি, আমি চিল্লাইতে পারতেছি না। তো হঠাৎ করে আপনার আমার মাথায় আসলো যে আয়াতুল কুরসি পড়তে হবে। তখন আমি আয়াতুল কুরসিটা পড়ার দূরছি আর ও আমাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আমার মুখ দিয়ে মানে চিৎকারটা বের হয়ে গেছে। আমি অনেক জোরে একটা চিল্লানি দিছি। চিল্লানি দেওয়ার পরে আমার আব্বু ঘুমাইতেছিল, ঘুম থেকে ও উঠে চলে আসছে যে কি হয়েছে। তারপরে আপনার আয়সা দেখতেছি যে এই কাহিনী। আমার বুকে কিন্তু তখনও আপনার আঁচড়ের দাগ ছিল, সবকিছু গলাতে। আমি তখন দেখতেছিলাম যে মানে একটা অদ্ভুত ঘটনা, যেটা হচ্ছে আমার ছোট ভাই যখন সবাই আসছে তখনও মানে এত ঘুম, আমার এত কিছু যে হয়ে যেতেছে, চিল্লানি দিতেছে, ও কিন্তু সজাগ হইতেছে না, ও ঘুমিয়ে আছে। সকালে যখন ও উঠছে, উঠার পরে ওরে বলতেছিল যে তুই কালকে রাত্রে ওরে কি লেগা মানে গলা টিপে ধরছিলি। ও বলতেছে আমি কি লেগে গলা টিপে ধরবো, আমি তো জানি না। তখন ওরে অনেক বলছে, ও তো কোনোভাবে শিখা যাইতেছে না যে ও আমার গলা টিপে ধরছে। তো তখন যাই হলো, আরো একদিন রাত্রে আমি এরকম ভূত FM শুনছি। শোনার পর আপনার ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে যখন গেছি, যাওয়ার পরে আমি বের হইছি। বের হওয়ার পরে আমার প্যান্টের যে বেলটা ছিল, বেলটা আমি বাইরে আইসা মানে লাগাইছি আর কি। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে গ্রাম অঞ্চলের ওয়াশরুম গুলো একটু দূরেই থাকে। তো যখন সবকিছু কাজটা সাইরা, আমার হাতে কিন্তু বদনা ছিল আর কি। তো কাজটা সাইরা আমি বেলটা লাগায়া বদনাটা নিচ থেকে নিয়ে আমি এখন সামনের দিকে হাঁটা দিব ঘরের দিকে। তো যখন আমি ঘরের দিকে আসবো, তখন দেখতেছি যে আমি সামনে যাইতে পারতেছি না, আর আমাকে একজন ধরে রাখছে। ভাই বিশ্বাস করবেন না, তার গায়ে থেকে যে এতটা দুর্গন্ধ, আর তার গায়ের ভিতরে এত পশম, কোত্থেকে আসছে আর কিভাবে আসছে ভাই আমি নিজেও জানি না। তো তারপর কি হয়েছে আপনার, আমি যত জোরে চিল্লাইতেছি আর যাই করতেছি ওটা ছাড়াই দিয়ে পারতেছি না। আপনার যত সূরা কারাত আছে, হঠাৎ করে দেখতেছি যে আমার শরীরের ভিতরে আতঙ্ক একটা শক্তি চলে আসছে। শক্তিটার কারণে আমি এইভাবে আপনার ওর পাশ ফিরে, ও প্রথম আমাকে উল্টা দিক থেকে জড়ায় ধরছিল, মানে জড়ায় ধরে ওয়াশরুমের ভিতরে নিয়ে যেতে চাইছিল। যখন আমি জানি না হঠাৎ আমার শরীরে এতটা শক্তি থেকে আসছে। আসার পরে আপনার আমি ওর দিকে ফিরে এক লাথি মারছি ভাই, বিশেষ করতে না। আমি তখন দেখতেছি যে আমাদের ওয়াশরুমটা আপনার টিনের ছিল। তো ওই ওয়াশরুম ভাঙ্গা ও লাগিয়েছেন আপনার প্রায় 10 থেকে 12 মিটার দূরে যে ছিটকে পড়ছে আর কি। আর সাধারণত আমার লাথি খেয়ে এত দূর যাওয়াটাও সম্ভব না। ও দেখলাম উড়ে চলে গেছে, আর এত শক্তি কোত্থেকে আসছে ভাই আমি নিজেও জানি না। যখন এটা হয়েছে তখন আমি এক দৌড়ে ঘরে চলে আসছি। ঘরে আইসা দরজা বন্ধ করে দেখতেছি যে তখন মোবাইলে আপনার রাত্রে 3:20 বা 25 এরকম হবে আর কি। তো এটা করার পরে আমি আমার আম্মু মানে বলছি যে সকালবেলা যে এরকম এরকম হয়েছে। হওয়ার পরে আম্মু আবার কবিরাজের কাছে গেছে। কবিরাজের কাছে গেছে আর কি, কবিরাজ বলতেছে যে ও রাত্রে যেভাবে চলাফেরা করে, মানে যত রাত্রি হোক ও যে কোনো জায়গায় চলে যায়, একটা খারাপ জিনের মানে খবরে পড়ছে আর কি। আগে একটা ছিল, এখন আরেকটা। তো ওই জিনটা নাকি আমার ক্ষতি করবে ভাই। সত্যি কথা বলতে জিনটা এখন আমার পিছনে পড়ে আছে, আমি কোনোভাবে তাকে পারতেছি না ছাড়াইতে। মানে অনেক ভাবে, যখন যেরকম ধরেন আমি ঘুমাইতেছি, আমারে মানে খাট থেকে তুলে আপনার নিচে ফ্লোরে মানে ফালাই দিছে আর কি। তো আপনার আমি ঘুমাইতেছি, ও মানে আমার যে খাট আমাদের বিদেশের ভিতরে আপনার যেরকম ছোট একজনের খাট থাকে,
ওই খাটটার ওখান কোনা থেকে দেখতেছি যে কালো একটা হাত আসতেছে, কালো একটা হাত মানে আমার গলার দিকে আসতেছে। তখন আমি চিল্লানি দিয়া ওইটারে মনে করেন না হাত দিয়ে সরাই দিছি। আমি জানি না, যখন আমার ঘুম আসে ওইটা যখন আমাকে ধরবে তখন আমার কোত্থেকে এত ঘুম আসে আমি নিজেও জানি না। আপনার আরো একদিন হয়েছে যে আপনার আমার হাত দুইটা ও মানে আমি সম্ভবত যখন ঘুমাই আমার একটা অভ্যাস, আমি সোজা হয়ে আপনার হাত দুইটা বালিশের মানে পিছনে আমার মাথায় দিয়ে বালিশ যত উঁচাই থাকুক আমার হাত দুইটা আমার মাথার ভিতরে একটা ইয়া করে আমি দেই আর কি। তো আমার হাত দুইটা ধইরা আপনার এরকম জানি লাফাইতেছে আর কি। আমি চোখ খুলে দেখতেছি যে আমার মাথার উপরে কিছু একটা পুতুলের মতো আর কি, যেটাকে জোকার বলা হয়। তো জোকারের মতো নাকটা ছিল লাল। এই যে কিছুদিন আপনার 2-3 দিন আগে যে একটা ঘটনা ঘটছে, আমি আইসা শুইছি, দিনের 10টা বাজে শুইছি। শোয়ার পরে হঠাৎ দেখতেছি যে আমি লড়তে চড়তে পারতেছি না। তখন আমার কিন্তু হুঁশ আছে ভাই, হুঁশ আছে, তবে আমি লড়তে পারতেছি না। তো যখন এটা জোরে একটা ছিটকানি দিছি, ছিটকানি দেওয়ার পরে আমি মানে ছুটে গেছি। ছুটে যাওয়ার পরও দেখতেছি যে আপনার শূন্যের ভিতরে একটা মাথা, আপনার যে মাথাটা আপনার মানে নাকটা ছিল তার লাল, আর মুখগুলা ছিল সাদা, আর তার চুলগুলো সাদা ছিল, তার গাল ভর্তি দাড়ি। এটা দেখার পরে আমি ভাবছিলাম যে তাকে আমি হাত দিয়ে সরাই দিব, তবে আমার সাহস হইতেছিল না যে আমি তাকে সরাই দিব। তো এরকম ঘটনা যখন চলতেছিল, কবিরাজও তাবিজ তোমার দিতেছে, কিন্তু কোনো কিছুতে কাজ হইতেছিল না। তখন আমিও চিন্তা ভাবনা করছি যে এগুলা যাদের দেশে থাকতে হইতেছে তখন আর দেশে থাকবো না আমি। আমি আপনার চলে আসি ওমানে আসার পরও প্রতিনিয়ত এরকম টুকিটাকি হইতেছে। আমার এখনো আপনার যেরকম মাথায় প্রচন্ড পরিমাণ ব্যথা থাকে, যেটা বলার বাইরে ভাই। যে মাথার ভিতরে আপনার একটা সাউন্ড হয় ঝিম 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 ঝিম। আমি ডাক্তারের ইয়াতে গিয়েছি, ওটা ডাক্তারও কোনো কিছু বলতে পারতেছে না। আবার আপনার এরকম আছে যে আমি ভালো হাঁটাচলা করতেছি, তবে আমার মাথার ভিতরে আপনার এরকম একটা ব্যথা, মানে সবসময় ব্যথা একটা লাগিয়ে থাকে। আমি জানি না এটা আসলে কি, আর আমি এটা থেকে কবে মুক্তি পাবো। আসলে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এই জিনিসটা আমার থেকে একটু পিছায়া যায়। আর এটা আমার মানে কি বলবো ভাই, আসলে প্রতিনিয়ত এটা ঘটে যাইতেছে। তো রাসেল ভাই, আমার ঘটনাটা যদি সিলেক্টেড হয় তাহলে আমাকে কল দিয়ে অবশ্যই জানাবেন, কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তাহলে আমি আগ্রহ পেলে আপনার আরো আমার কাছে অনেক ঘটনা আছে যেগুলো আমার দাদার, তারপর আমাদের বাড়িকে নিয়ে 7টা জিন নিয়ে ঘটনা আছে যেগুলো আমার দাদার আব্বু আমাদের বাড়িতে রেখে গেছিল, এগুলো এখনো আছে। এগুলোর অনেক ঘটনা আছে আমার দাদার সাথে দাদির সাথে। আপনার যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে আমি বাকি ঘটনাগুলো আপনাকে পাঠাবো।